ওই গানটা শুনেছেন তো, চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। আসলে হয়েছে কি, আমি বেরিয়েছিলাম প্রায় তৃতীয় চতুর্থ শতকের একটি প্রতিষ্ঠান ও তার ধ্বংস চিহ্ন দেখতে, যাকে হিউয়েন সাং বলেছেন রক্ত মৃত্তিকা মহাবিহার, যা নালন্দারও আগের এক শিক্ষা প্রতিষ্ঠান। তা এখানে এসে প্রথমেই এই ফলকটিতে নজর পড়ল। এই হচ্ছে সেই ফলক। এই ফলকে প্রথমেই লেখা রয়েছে শয়তানের ঢিবি এবং রাজাকরণের প্রাসাদ নামে পরিচিত এই ঢিবি। অর্থাৎ এটা পরিষ্কার ফলকের এই প্রথম লাইন থেকে যে এখানে দুটো ঢিবি রয়েছে। এই দুটো ঢিবির মধ্যে একটা শয়তানের ঢিবি আর একটা হচ্ছে রাজাকরণের প্রাসাদ। এর মধ্যে এই শয়তানের ঢিবি নামকরণটাই আমাকে অবাক করলো। ভাবলাম যেটা একটা মহাবিহার, যেখানে পড়াশোনা বিদ্যা চর্চা হতো, যেখানে গুরু শিষ্যরা থাকতেন, সেই জায়গাকার নাম কি করে শয়তান ঢিবি হয়। ভাবতে ভাবতে অনুসন্ধান করতে করতে জানতে পারলাম যে পাশেই আর একটি ঢিবি রয়েছে। এই যে এখানেই সেই কৌতূহলটা আমার শুরু হলো যে তাহলে এই ঢিবিটার নাম শয়তান ঢিবি কেন হলো। চলুন আমরা জেনে নিই। এই জায়গাটা হচ্ছে যদুপুর বা কর্ণ সুবর্ণ ঢোকার ঠিক আগেরই একটা জায়গা, নাম হচ্ছে রাক্ষসীডাঙ্গা। এই রাক্ষসীডাঙ্গাও একটা সময়ে সেই বৌদ্ধদেরই একটা মঠ ছিল এখানে। পরবর্তীতে কিভাবে যে ধ্বংস হলো বা এটার অস্তিত্ব বিলুপ হলো এখন বুঝতে পারছি না। এখন যা দেখছি এখানে একটা ইসলামদের নামাজ পড়ার জন্য একটা ঈদগাহ আছে। আর রাক্ষসীডাঙ্গা নামটা যে কেন হলো, আমার সহকর্মী বলছিল ওনার ঠাকুমার কাছ থেকে নাকি গল্প শুনেছিল এখানে একটা রাক্ষসী থাকতো। সেই রাক্ষসীর নাকি এখানে যারা যাতায়াত করতো ওদেরকে ধরে ধরে নাকি খেয়ে নিত। জানি না এই মিথের সত্যতা কতটা, তবে এই গল্পটা লোকমুখে চলে আসছে। আর সামনে এই বটগাছ জানি না কোন আদিম যুগের, যে কত দিনের সাক্ষী বহন করছে, অনেক কিছু নিয়ে বসে আছে এখানে। শুধু এখন শীতল ছাই, অনেকে নিজেদের প্রাণটাকে জুড়িয়ে নিচ্ছে মাত্র। দারুণ এক নিস্তব্ধতা এখানে, দারুণ প্রশান্তি। একটা মাজারও আছে এখানে দেখা যাচ্ছে, দেখাচ্ছি আপনাদেরকে এই মাজারটি। এই হচ্ছে সেই মাজার, দাতা তুরকুন সাহেবের মাজারটি। একটু আমি ক্যামেরাম্যানকে বলবো ভালো করে দেখানোর জন্য মাজারটা একটু জুম করে দেখালে দর্শকরা দেখতে পাবে গেটের সামনে থেকে ভালো করে। তবে আমার সব থেকে অদ্ভুত লেগেছে এই রাক্ষসী নামটা, রাক্ষসীডাঙ্গা। কোথায় সেই রাক্ষসী কিছুই আমরা দেখতে পাচ্ছি না। কৌতূহলটা সেই জন্যেই আরও বেশি ছিল এই জায়গাটা দেখার। এখন ভর দুপুর, এই সেই বট গাছ, শতাব্দী আগেকার, কত যুগ আগেকার, এ আমাদের অজানা। আর এই যে সেই উঁচু ঢিপি, রাজবাড়িডাঙ্গাতে যখন যাব আমরা সেখানেও দেখতে পাবো এরকমই উঁচু ঢিপি। এই উঁচু ঢিপির নেপথ্যে যে কত ইতিহাস গোপন আছে, কত ইতিহাস চাপা দেওয়া আছে,
এ ভাবলে আমাদের বিস্মিত হতে হয়। এর মধ্যে এখন সম্ভাবনা, এত জঙ্গল, অযত্নে, অবহেলায়, অবজ্ঞায় ইতিহাস চাপা পড়ে আছে। এখানেও ছিল বৌদ্ধ মঠ, বৌদ্ধ মন্দির। তবে সবথেকে যে ইতিহাসটা এখনো জীবন্ত, যে ইতিহাস এখনো স্বর্ণাক্ষরে লেখা আছে ইতিহাসের পাতায়, আমরা পড়ি, সেই ইতিহাস আছে ওই রাজবাড়িডাঙ্গা। এই জায়গাটাই করে নাকি সেই রাক্ষসীটার একটা ঘর ছিল। ও যাকে পেত তাকেই খেয়ে নিত। এই এলাকা দিয়ে যারা চলাফেরা করতো তাদেরকেই ও খেয়ে নিত। সব সমাজ সভ্যতার গ্রাস থেকে কেউই রেহাই পাচ্ছে না। সব ইতিহাস, সব চিহ্ন সব মুছে যাচ্ছে। একটা সময় ছিল এগুলো সবই জমি ছিল, চাষাবাদ হতো। নীলকর সাহেবরা এখানকার চাষিদের দিয়ে জোর করে নীল চাষ করিয়ে নিত এইসব উর্বর জমিগুলো থেকে। কিন্তু সেই জমি আস্তে আস্তে আরও ঢুকে যাচ্ছে এইসব ভিটিগুলোর মধ্যে। সংরক্ষিত, এগুলো কিন্তু সংরক্ষিত, তবুও ঠেকানো যাচ্ছে না। সাইনবোর্ডেই লেখা আছে, কোনো নিয়ম নেই, কোনো শৃঙ্খলা নেই। এই যে দেখুন, আইন আছে, নীতি আছে, কিন্তু সাইনবোর্ডে লেখা আছে, বাস্তবে তার কোনো প্রয়োগ নেই। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে হিউয়েনসাংয়ের শিউজি গ্রন্থে বৌদ্ধ মঠের কথা রয়েছে, সেখানে দরগা, মাজার এলো থেকে? ইতিহাস ঘেঁটে দেখা যাচ্ছে খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে বাংলায় তুর্কি আক্রমণ হয়েছে। বহু মন্দির, বৌদ্ধ মঠ, গ্রন্থাগার, পুঁথি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। নষ্ট করা হয়েছে অনেক মহাবিহার। তাই ল অফ প্রবাবিলিটি বা সম্ভাব্যতা সূত্রের ভিত্তিতে দাঁড়িয়ে আমার মনে হয় সেই সময় কোনো অঘটন ঘটলেও ঘটতে পারে। যাই হোক, এখানে আসার জন্য পৃথক কোনো ভ্রমণ নির্দেশিকার প্রয়োজন নেই। রক্তমৃত্তিকা মহাবিহার এর পাশেই একবার ঢু মারতেই পারেন। ট্রেনে আসলে কর্ণসুবর্ণ স্টেশনে নেমে টুকটুকে মাত্র 1.5 কিলোমিটার মতো, বাসে বা ট্রেকারে এলে বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড থেকে মাত্র 12 কিমি। আপনাকে চৌরিগাছা রোড ধরে যদুপুর স্টপেজে নামতে হবে।